প্রিয় শিক্ষার্থীরা, আজকের ইংরেজি ক্লাসে তোমাদের স্বাগত জানাই আমি সুস্মিতা শ্যামা। আশা করি তোমরা ভালো আছো। আমাদের আজকের টপিক হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সেস, অথবা এটাকে আমরা আরও একটা নামে রাখতে পারি, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, যেটাকে বাংলায় যদি বলতে পারি যে বাক্যের রূপান্তর। এখন বাক্যকে যেহেতু আমরা রূপান্তর করব, তাহলে এই বিষয়টা ডিটেইলে যাওয়ার আগে আমার মনে হয় আগে সেন্টেন্স কত প্রকার সেটা একটু বলে নিলে ভালো হয়। তাহলে আসো দেখি সেন্টেন্স কত প্রকার। আচ্ছা, উপরে কি লেখা আছে? উপরে লেখা আছে টাইপস অফ সেন্টেন্সেস, এবং ব্র্যাকেটের মধ্যে লেখা আছে অ্যাকর্ডিং টু ফাংশন। তার মানে সেন্টেন্স এখানে যে 5 রকম লেখা আছে আমরা দেখছি, হ্যাঁ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটিভ। এই অ্যাসার্টিভের আবার আমরা দেখছি দুটো ভাগ আছে, হ্যাঁ। প্রথমটা কি? অ্যাফার্মেটিভ, তারপরে হচ্ছে নেগেটিভ। তো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে সেন্টেন্স আমি এখন বললাম 5 রকম, সেটা কিন্তু আমি বলেছি ফাংশন অনুযায়ী, মানে সেন্টেন্সের কাজ অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 5 রকম। আবার অন্য দিক দিয়ে যদি বিচার করি তখন কিন্তু সেন্টেন্স 3 রকম হয়ে যাবে, ঠিক আছে? তো সেটা অন্যদিন আলোচনা করব। আজকে আমরা কাজ অনুযায়ী সেন্টেন্স কয় প্রকার এবং সেগুলোর নেচার কি সেটা নিয়ে আলোচনা করব, কেমন? প্রথমটা দেখি। প্রথমটা হচ্ছে বলছে অ্যাসার্টিভ। এখন আমরা দেখি যে অ্যাসার্টিভ মানে কি। অ্যাফার্মেটিভ নেগেটিভে যাওয়ার আগে আমরা অ্যাসার্টিভটা একটু বুঝে নেব। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বিবৃতিমূলক বাক্য। বাংলাটা আমরা লিখে নিই সবগুলোর, কেমন? একটু বাংলাগুলো দেখে নিই। অ্যাসার্টিভের বাংলা বলা হচ্ছে বর্ণনামূলক। আচ্ছা, বর্ণনা কোনগুলোকে বলি আমরা? বর্ণনা বলতে সাধারণত আমরা যখন যে কোনো কিছু, সারাদিন আমরা যত কথা বলি সব কিন্তু বর্ণনামূলকই বলি, বেশিরভাগ বর্ণনামূলক থাকে। যেমন আমার কিছু ভালো লাগছে না, বা আমার খুব ভালো লাগছে, আমি অসুস্থ, আমার মন খারাপ, আমার মাথা ব্যথা করছে। দেখো, এগুলো সব কিন্তু কিছুর বর্ণনা দিচ্ছ তুমি। তোমার কেমন লাগছে সেটার বর্ণনা, তোমার মন কেমন সেটার বর্ণনা, আমার পরীক্ষা খুব ভালো হয়েছে, বা আমার প্রিপারেশন খুব ভালো, এটাও কিন্তু একটা বর্ণনা, তোমার প্রিপারেশনের বর্ণনা, তাই না? এই বর্ণনামূলক সেন্টেন্সগুলো সাধারণত বাংলাতে দাড়ি দিয়ে শেষ হবে, ইংরেজিতে ফুল স্টপ দিয়ে শেষ হবে। কিন্তু এই বর্ণনাটার দুটো ভাগ হতে পারে, একটা হচ্ছে হাবোধক, একটা নাবোধক। আমি যখন উদাহরণ দিলাম তখনও খেয়াল করো, আমি কিন্তু 2 ধরনের কথা বলেছি। একবার বলেছি কি যে আমার কিছু ভালো লাগছে না, এটা যেমন একটা কথা। আমার কেমন যেন অসুস্থ লাগছে, এই লাগছে কথাটা লাগছেতেই শেষ। কিন্তু যদি আমি বলি আমার ভালো লাগছে না, তখন কথাটা কি দিয়ে শেষ হলো? না দিয়ে। তাই ওটা হচ্ছে নাবোধক সেন্টেন্স। আর যেখানে আমি বললাম আমার অসুস্থ লাগছে বা আমার মন খারাপ লাগছে, এগুলো কিন্তু না, নয়, নেই এগুলো দিয়ে শেষ হয়নি, তো এগুলো হচ্ছে হাবোধক। আরও কয়েক রকমের আছে, দেখো, প্রশ্ন আছে, আজ্ঞা আছে। বাংলায় আজ্ঞা লিখেছি আমি। যদি কারো কাছে আজ্ঞাটা কঠিন মনে হয়, আমরা সহজ কয়েকটা শব্দ দিয়ে শিখি, যেমন আদেশ, নির্দেশ, অনুরোধ, এই ধরনের ব্যাপারগুলো বোঝায় ইম্পারেটিভ সেন্টেন্সে। এই আজ্ঞাসূচকের ইংরেজি হচ্ছে ইম্পারেটিভ। অপটেটিভে ইচ্ছা প্রকাশ পায়, আর এক্সক্লেমেটরিতে কি হয়? এক ধরনের আবেগ প্রকাশ পায়। আমরা আসলে একটা গল্প শুনি, গল্পটা শুনলে ক্লিয়ার হতে পারে ব্যাপারটা। যেমন এখন কি কোভিড-19 চলছে, করোনা ভাইরাসের সময়, বেশ আতঙ্কজনক একটা সময়। এখন প্রথম যখন কোভিড-19 সম্পর্কে কেউ একজন জানলো, মনে করো প্রথম যখন জানলো, সে জানতে পারলো যে কোভিড-19 খুবই মারাত্মক একটা অসুখ বা খুবই মারাত্মক একটা রোগ। সেন্টেন্সটা দেখো, কোভিড-19 একটি মারাত্মক রোগ। এটা কিন্তু একটা বর্ণনা। এটার নিচে কেউ একজন এসে লিখল কোভিড-19 মারাত্মক রোগ নয়। ওই একই সেন্টেন্সে সে শেষে কি নয় যোগ করলো।
তাহলে যদি শুধু বলে কোভিড-19 একটি মারাত্মক রোগ, সেটি হচ্ছে হা বোধক। যখন সে বলছে কোভিড-19 মারাত্মক রোগ নয়, তখন সে কথাটা একটা না বোধক, তাই তো? এখন এরকম ধরো ইন্টারনেটে সাধারণত আমরা কি যে কোনো ব্যাপারের ওপরে আমরা বিভিন্ন রকম পরস্পর বিরোধী তথ্য দেখি। তো কেউ হয়তো বলল যে মারাত্মক রোগ, কেউ বলল মারাত্মক রোগ নয়, দুরকম কথা আসলো, তাই তো? তখন কি হবে? তোমার মনে একটা প্রশ্ন জাগতে পারে। তখন তুমি আর একটা সেন্টেন্স লিখলে নিচে, কোভিড-19 কি একটি মারাত্মক রোগ? তোমার এই প্রশ্নটা কি দিয়ে শেষ হবে? এগুলো কিন্তু ফুল স্টপ দিয়ে বা বাংলায় দাড়ি দিয়ে শেষ হচ্ছিল। এই যে তুমি জিজ্ঞেস করলে যখন কোভিড-19 কি একটি মারাত্মক রোগ, এটা শেষ হবে কি দিয়ে? একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে, ঠিক আছে? সো এটা একটু ইম্পর্ট্যান্ট মনে রাখা যে এগুলোতে আমরা কি দিয়ে শেষ করব? ফুল স্টপ দিয়ে। হা বোধকও শেষ হবে ফুল স্টপ দিয়ে, না বোধকও শেষ হবে ফুল স্টপ দিয়ে। এটা একটা ইম্পর্ট্যান্ট সাইন, ফুল স্টপ, ঠিক আছে? বড় করে দিলাম একটু। ওকে, ইন্টারোগেটিভের ক্ষেত্রে তুমি যখন বলছো কোভিড-19 কি একটি মারাত্মক রোগ, এখানে তুমি পাবে জিজ্ঞাসা চিহ্ন। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা দেখলেই তুমি বুঝবে। এমন হতে পারে কখনো তুমি এমন একটা সেন্টেন্স দেখলে যে সেন্টেন্সের বেশিরভাগ শব্দ তোমার অপরিচিত, কিন্তু সেটার শেষে তুমি জিজ্ঞাসা বোধক চিহ্নটা যখন দেখবে বা প্রশ্নবোধক চিহ্নটা যখন দেখবে, কোয়েশ্চেন মার্ক যখন দেখবে, তখন তুমি এটুকু বুঝতে পারবে, মানেটা বুঝতে না পারলে তুমি বুঝতে পারবে এটা একটা প্রশ্ন। এটা একটা ইম্পর্ট্যান্ট সাইন, ঠিক আছে? আচ্ছা, এবার এ ধরনের একটা প্রশ্ন করলো একজন মানুষ, তারপরে আলটিমেটলি কী জানা গেল? জানা গেল যে এটা কিন্তু বেশ বিপজ্জনক একটা ব্যাধি, তাই না? এটা আমরা শেষ পর্যন্ত জানতে পেরেছি। এটা জানার পরে মনে করো যারা বড় বড় দায়িত্বে আছেন, ধরে নিলাম বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারা পৃথিবীর সব বিজ্ঞানীদেরকে, ডাক্তারদেরকে, বিভিন্ন বড় বড় দায়িত্বে থাকা মানুষদেরকে বলে দিলেন কি, ভ্যাকসিন আবিষ্কার করো, কোভিড-19 ভ্যাকসিন আবিষ্কার করো বা করুন। এটা কী ধরনের সেন্টেন্স? এই সেন্টেন্সে দেখো, এই সেন্টেন্সটাতে একটা নির্দেশ দেয়া হচ্ছে, এটা করো। কেন আমরা সারাদিন কিন্তু এরকম অনেক নির্দেশ দিই মানুষকে। সারাদিনে কিন্তু আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের অনেক রকম ব্যবহার করি। যেমন ধরো চায়ের দোকানে গিয়ে তুমি বললে যে চা দাও, দুটো চা দাও, কিংবা স্যান্ডউইচ দাও। তুমি বলতে পারো যে রিক্সাওয়ালাকে বললে যে এম রহমান চলো, বা রিক্সা চালান। হ্যাঁ, এই যে বিভিন্ন রকম কথা তুমি বলছো, বিভিন্ন আদেশ দিচ্ছ, নির্দেশ দিচ্ছ। তুমি টিচারের কাছে গিয়ে বললেন যে এটা বুঝিনি, একটু বুঝিয়ে দেন প্লিজ। এই যে তুমি বললে একটু বুঝিয়ে দেন প্লিজ, এটা কিন্তু তোমার একটা অনুরোধ, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা ওই গল্পটার সূত্র ধরে যদি আসি, ওই কোভিড-19 গল্প যেটা আমরা চালাচ্ছিলাম, সেই গল্পে ইম্পারেটিভ সেন্টেন্সটা কী ছিল? যে ভ্যাকসিন আবিষ্কার করো। এটাতে একটা নির্দেশ প্রকাশ পাচ্ছে। আচ্ছা, এবার দেখো অপারেটিভ। ভ্যাকসিন কিন্তু আবিষ্কার হয়নি এখনও পুরোপুরি, তাই না? তো এখন আমাদের তাহলে কি করার আছে? আমরা দোয়া করতে পারি, প্রার্থনা করতে পারি, শুভকামনা জানাতে পারি মানুষকে। কেউ একজন অসুস্থ হয়েছে, এটা যদি আমরা জানতে পারি, তাকে গিয়ে আমরা কি বলবো? মে আল্লাহ হিল ইউ ভেরি সুন। আল্লাহ তোমাকে তাড়াতাড়ি সুস্থ করে দিন, তাই না? এই যে ইচ্ছেটা প্রকাশ করলাম আমি, আমার যে দোয়াটা প্রকাশ করলাম বা আশীর্বাদটা প্রকাশ করলাম, এইটা যে সেন্টেন্স দিয়ে আমরা করি, সেই সেন্টেন্সটাকে আমরা বলি অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্সেও কিন্তু শেষে ফুল স্টপ থাকে, ঠিক আছে? ফুল স্টপ। ইম্পারেটিভ সেন্টেন্সেও কিন্তু ফুল স্টপ থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সে আরও একটা বড় লক্ষণ আছে, ওটা ভার্ব দিয়ে শুরু হয়, কিন্তু আমরা ওই ডিটেলে আজকে যাব না। হ্যাঁ, এই শুধু অ্যাসার্টিভ নিয়েই একটু পরে আমরা আলোচনা করব। তো এগুলো জাস্ট আমি অল্প অল্প করে আজকে বলবো, পরে আমি ডিটেলে যাব অন্য ক্লাসে। আজকে জাস্ট প্রাথমিক একটা ধারণাটা আমি দিতে চাচ্ছি। আচ্ছা, অপারেটিভ তাহলে আমরা বুঝলাম এক ধরনের ইচ্ছে প্রকাশ পায়, সেটা শুভকামনা হতে পারে, দোয়া হতে পারে, প্রার্থনা হতে পারে। আমরা এই গল্পের একটা লাইন শিখলাম কি, যে মে আল্লাহ হিল ইউ ভেরি সুন। আচ্ছা, ফাইনালি ধরো ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেছে এবং আমরা চাই সেটা যেন খুব দ্রুত হয়। সেটা যখন হবে তখন আমরা কি বলবো?
হোয়াট এ পাওয়ারফুল ভ্যাকসিন ইট ইজ। খুব আনন্দের সাথে তখন বলবো যে কী একটা শক্তিশালী ভ্যাকসিন এটা। এই ধরনের সেন্টেন্স শেষ হয় কী দিয়ে? এইরকম একটা সাইন দিয়ে। হ্যাঁ, এটাকে আমরা বলি এক্সক্লেমেশন মার্ক, বাংলায় বলি বিস্ময়সূচক চিহ্ন। আমাদের বাংলা দাড়ির মতো দেখতে, দাড়ির নিচে একটা ফোঁটা, একটা ডট, ঠিক আছে? তো এটা ছিল বেসিক্যালি সেন্টেন্সগুলো কীরকম হয়, সেন্টেন্সগুলোর নেচার নিয়ে একটা প্রাথমিক ধারণা আমি দেওয়ার চেষ্টা করলাম তোমাদেরকে। এবারে আমরা একটু ট্রান্সফরমেশনে যাব। এই অ্যাসার্টিভ সেন্টেন্সেরই এই যে দুটো ভাগ না, হাবোধক এবং নাবোধক, কীভাবে হাবোধক থেকে আমরা নাবোধকে ট্রান্সফর্ম করতে পারি একটা সেন্টেন্সকে, আবার কীভাবে একটা নাবোধক সেন্টেন্সকে আমরা হাবোধকে ট্রান্সফার করতে পারি, সেই জিনিসটা নিয়ে এখন আমরা একটু আলোচনা করব, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আরও কয়েক ধরনের সেন্টেন্সের নাম ছিল, তাই না? ইম্পারেটিভ ছিল, ইন্টারোগেটিভ ছিল, সেগুলো সব মুছে ফেলেছি। শুধুমাত্র অ্যাসার্টিভটা আছে এবং অ্যাসার্টিভের দুটো ভাগ আছে। কেন? কারণ ওই যে বললাম, অ্যাফার্মেটিভ থেকে কী করে নেগেটিভ করতে হয়, কী করে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হয়, সেটা আমরা শিখব। সেটার জন্য একটা সেন্টেন্স আমরা এখানে রেখেছি। সেটাতে লেখা কি? সোনিয়া ইজ আ গুড স্টুডেন্ট। বাংলায় সোনিয়া একজন ভালো ছাত্রী। ব্র্যাকেটে এখানে নেগেটিভ লেখা আছে। তার মানে কি এই সেন্টেন্সটা নেগেটিভ? না, প্রশ্নে এভাবেই থাকবে। প্রশ্নে একটা সেন্টেন্স লিখবে, তারপর সেই সেন্টেন্সটাকে যেভাবে পরিবর্তন করতে হবে সেই পরিবর্তনের সেন্টেন্সটার নাম বলে দেয়া থাকবে। তার মানে হচ্ছে এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে আছে, একে নেগেটিভ করতে হবে। এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে আছে আমরা কীভাবে বুঝছি? কারণ এর ভেতরে কোনো নো নেই, নট নেই, সেই জন্য আমরা বুঝতে পারছি এটা একটা হাবোধক সেন্টেন্স, মানে অ্যাফার্মেটিভ। একটু ওয়ার্ড দিয়ে বুঝি, কেমন? ধরা যাক আমরা অনেক সময় কী হয় যে কিছু একটা রান্না করলাম বা কাউকে কিছু খেতে দিলাম, খেতে দেওয়ার পরে সে মানুষটাকে জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে রান্না। বেশিরভাগ হয়তো খেয়ে বললো ভালো। দু একজন কিন্তু এরকম থাকবে, তারা সরাসরি ভালো বলবে না, তারা কি বলবে? তারা একটা শব্দ বলবে। এই শব্দটা হচ্ছে খারাপ না। এখন এটার মানে কি? যদি শুধু খারাপ বলতো তাহলে সরাসরি বোঝা যেত যে ভালোর বিপরীত শব্দ হচ্ছে খারাপ। সে বলেছে যে রান্নাটা খারাপ, কিন্তু সে বলেছে খারাপ না। তার মানে পক্ষান্তরে একটা স্বীকৃতি দিল যে হ্যাঁ রান্নাটা ভালোই হয়েছে, খারাপ না। তার মানে আমরা বলতে পারি ভালো সমান সমান খারাপ না। কিছু মানুষের কথা স্টাইল কিন্তু এরকম, এভাবে অনেকে কথা বলেন। আচ্ছা, তাহলে খারাপ যদি শব্দটা হতো এরকম যে খারাপ, তাহলে সেটা সমান সমান কী দিতাম? আগে বুঝে নেই। এইটা আছে নেগেটিভ ফর্মে, কেমন? কারণ এখানে না শব্দটা আছে। আচ্ছা, আর এইটা আছে অ্যাফার্মেটিভ ফর্মে। নেগেটিভের বিপরীতে এখানে অ্যাফার্মেটিভ, ঠিক আছে? এর সাথে যেহেতু না নেই, নয় নেই, তাই এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। একইভাবে খারাপের বিপরীত কি হবে? এটাকে আমরা কিভাবে নেগেটিভ করতে পারি? এখন আমরা শিখেছি, এখান থেকে যে স্টাইলটা আমরা পেলাম, আমরা প্রথমে একটা বিপরীত শব্দ বসাবো। তাহলে খারাপের বিপরীত শব্দ হচ্ছে ভালো, সাথে যোগ করে দিলাম না, তাই তো? ভালো সমান সমান খারাপ না, খারাপ সমান সমান ভালো না। আচ্ছা, এখন এটা ইংরেজিতে কীভাবে লিখবো? ইংলিশটা একটু দেখি। আমরা দেখতে পাচ্ছি এখানে কালো কালিতে ইংলিশটা লেখা আছে। ভালোর ইংলিশ কি? গুড। তাহলে গুডের বিপরীত শব্দ দিয়ে অবশ্যই আমি নেগেটিভটা করব। গুডের বিপরীত শব্দ হচ্ছে ব্যাড, ব্যাডের আগে আমি নট বসালাম। তাহলে গুড সমান সমান হচ্ছে কি? নট ব্যাড। তাহলে গুডটা আছে অ্যাফার্মেটিভ ফর্মে, আর সেটাকে আমরা যখন নেগেটিভ করছি তখন আমরা বিপরীত শব্দের সাথে একটা নাবোধক শব্দ বসিয়ে দিচ্ছি। যেমন এই যে এখানে নেগেটিভ ওয়ার্ডটা কি? নট। একইভাবে ব্যাড অ্যাফার্মেটিভ ফর্মে আছে, এটাকে আমরা নেগেটিভ যখন করছি আমরা লিখে দিচ্ছি কি? নট গুড, ভালো না। কেমন? এই স্ট্র্যাটেজিটা ফলো করে আমরা এই সেন্টেন্সটাকে সলভ করব। এটা এখন আছে অ্যাফার্মেটিভ ফর্মে,
কারণ এর সাথে কোনো নো নেই, নট নেই, তাই আমরা বুঝতে পারছি সেন্টেন্সটা আছে অ্যাফার্মেটিভ ফর্মে এবং এটাকে আমরা নেগেটিভ করব। এখন দেখি আমরা কিভাবে নেগেটিভ করব। যেহেতু বাংলাও এখানে লেখা আছে, একটু বাংলাতে চিন্তা করি। প্রথম সেন্টেন্স যেহেতু এটা আমাদের, আমরা একটু বাংলায় চিন্তা করে দেখব। সবার প্রথমে নেগেটিভ করার কথা বললেই মাথায় কি আসে, যে একটা না যোগ করে দেই, তাই না? তাহলে একটা না যোগ করে দিয়ে দেখি কেমন হয়। আচ্ছা, এখানে আমরা দেখি লেখা আছে সোনিয়া একজন ভালো ছাত্রী। তারপরে আমি ট্রান্সফরমেশন কিভাবে করছি, আমরা লিখছি যে সোনিয়া একজন ভালো ছাত্রী নয়। তাহলে আমার কাছে কী মনে হচ্ছে, ওখানে আমাকে নেগেটিভ করতে বলা হয়েছে, ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে আমি তো সেটাই করব। নেগেটিভ করতে বলা হয়েছে, আমি এখানে নয় যোগ করে দিয়েছি, বাস এটা নেগেটিভ হয়ে গেল। কিন্তু এখন দেখি মিনিংটা কি এক থাকলো? এই সেন্টেন্সে বলছে সোনিয়া একজন ভালো ছাত্রী, পরের সেন্টেন্সে গিয়ে বলছে সোনিয়া একজন ভালো ছাত্রী নয়। নেগেটিভ ঠিকই হলো, কিন্তু মিনিংটা চেঞ্জ হয়ে গেল। আমরা মিনিং চেঞ্জ করতে পারবো না। আমরা নেগেটিভ ঠিকই করব, কিন্তু এমনভাবে নেগেটিভ করব যেন মিনিংটা একই রকম থাকে। তাহলে কিভাবে হবে? ওপরে কিন্তু ক্লু আছে। আমরা ওই শব্দ দুটো নিয়ে কাজ করেছি, তার একটা কারণ ছিল যে ওইখানে যা করেছি ওই ক্লুটা ধরে আমরা এখানে কাজ করব। এখন ভালো সমান সমান ওখানে কি লেখা আছে? খারাপ না, ওটাই তো নেগেটিভ ওখানকার, তাই না? তাহলে এই জিনিসটায় নয় তো অবশ্যই রাখতে হবে, যেহেতু আমাকে নেগেটিভ করতে হবে এই সেন্টেন্সটাকে। কিন্তু আমি এখানে একটা বিপরীত শব্দ যদি বসিয়ে দিই তাহলে নেগেটিভ তো থাকলোই, নয় ওখানে থাকলোই, ওটা নিয়ে আমার কিছুই করতে হবে না। এখানে আমি জাস্ট একটা বিপরীত শব্দ বসাবো। সোনিয়া একজন খারাপ ছাত্রী নয় অথবা না। একটু কৃত্রিম শোনাচ্ছে সেন্টেন্সটা, আমরা এভাবে একজন যোগ করে বলি না বাংলায়, কিন্তু যেহেতু একটা আক্ষরিক অনুবাদ করে শেখাতে চাচ্ছিলাম, তাই ধাপে ধাপে শেখানোর জন্য এভাবে লেখা হয়েছে এখানে। আচ্ছা, তাহলে ইংলিশটা আমরা লিখে ফেলি যে ইংলিশটা কী হবে। ইংলিশটা খুবই সহজ। এখানে যা আছে ওই স্ট্রাকচারে একইভাবে কিন্তু আমি লিখব, জাস্ট মাথায় রাখতে হবে মিনিংটা যেন এরকম আসে, কেমন? তাহলে দেখা যাক মিনিংটা কি হয়। সোনিয়া সোনিয়া ইজ আ, না এখানে দেবো না, আমার তো নট লাগবে একটা, তাই না? তাহলে অক্সিলারি ভাবে পরে চলে আসবে নো অথবা নট জিনিসটা। তো সোনিয়া ইজ নট এ, এখন কি গুড স্টুডেন্ট দেবো? যদি আমি সোনিয়া ইজ নট এ গুড স্টুডেন্ট দিই তাহলে কিন্তু এই যে মিনিংটা চেঞ্জ হয়ে গেল। যে সমস্যাটা আমরা বাংলায় করেছিলাম, ভালো ছাত্রী নয় লিখেছিলাম, এখন যদি সোনিয়া ইজ নট এ গুড স্টুডেন্ট দিই তাহলে এটার মিনিং হয়ে যাবে সোনিয়া ভালো ছাত্রী নয়। তাহলে তো মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে, মিনিং চেঞ্জ করা যাবে না। তাহলে কি করতে হবে? ওই যে ওখানে লেখা আছে গুড সমান সমান নট ব্যাড, তাই না? তাহলে সোনিয়া ইজ নট আ সোনিয়া ইজ নট এ ব্যাড স্টুডেন্ট। এটা যদি আমি করি তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেল, তাই না? আমরা অলরেডি একটা সেন্টেন্সকে ট্রান্সফর্ম করে ফেললাম। আচ্ছা, এইমাত্র যে সেন্টেন্সটিকে আমরা নেগেটিভ করেছি অ্যাফার্মেটিভ থেকে, সেটা যে নিয়মটা ফলো করে আমরা করেছি, তোমরা অনেকে যদি নিয়মটা শুনতে পাও তাহলে তোমাদের কাছে সহজ লাগে। তো আমি নিয়মটা বলে দিই, যে নিয়মটা আমরা ফলো করেছি সেটা হচ্ছে, সাধারণত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে টেন্স এবং পার্সন অনুযায়ী ভার্বটাকে নেগেটিভ করে এর পরের শব্দটির বিপরীত শব্দ বসিয়ে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করে থাকি। ঠিক আছে? যদি ব্যাখ্যা লাগে কারোর এটার, যে টেন্সটা কি, এখানে কিন্তু এটা বলা হয়েছে টেন্স এবং পার্সন অনুযায়ী। পার্সন হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং টেন্স হচ্ছে এটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি এই সোনিয়া ইজের জায়গায় জিনিসটা যদি থাকতো, এই সোনিয়া ইজের জায়গায় জিনিসটা যদি থাকতো আই অ্যাম, লিখি সোনিয়া ইজ না হয়ে যদি কথা হতো আই অ্যাম এ গুড স্টুডেন্ট, তাহলে আমি কী করতাম? তাহলে আমি লিখতাম আই, তখন কি আর ইজ রাখতাম না, ওই অ্যামের সাথে আমি নটটাকে বসাতাম, তাই না? আই অ্যাম নট এ ব্যাড। যদি সোনিয়া ইজের জায়গায় দে ওয়ার থাকতো তাহলে জিনিসটা হয়ে যেত পাস্ট টেন্সে এবং এটার পার্সন হয়ে যেত থার্ড পার্সন প্লুরাল।
তাহলে দে ওয়্যার গুড স্টুডেন্টসের জায়গায় আমরা লিখতাম দে ওয়্যার নট ব্যাড স্টুডেন্টস। বোঝা যাচ্ছে জিনিসটা? আচ্ছা, তাহলে আমরা রুলটা একবার বলি যে কোন রুল ফলো করে আমরা কাজটা করলাম। সাধারণত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে হয় তাহলে টেন্স এবং পার্সন অনুযায়ী ভার্বটির নেগেটিভ ফর্ম এবং এর পরের শব্দটির বিপরীত শব্দ বসিয়ে নিতে হয়। আচ্ছা, এবারে আরেকটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে দ্য বয় ইজ অলওয়েজ অনেস্ট। এইমাত্র যে সেন্টেন্সটা আমরা সলভ করেছি সেটার সাথে কিন্তু একটু মিল আছে, চাইলে আমরা সেই নিয়মেই কিন্তু শুরু করতে পারি, তাই না? একটু চেষ্টা করি। দি বয়, ঠিক আছে, আমি এই যে দ্য বয় লেখা, আমি দ্য বয় নামাইলাম, একইভাবে নামবে, সাবজেক্ট তো আর বদলাবে না, দ্য বয় থাকবে। এখন আমি কি করব? এটাতে বলছে যে ছেলেটা সবসময় সৎ, তো আমি কি লিখে দেবো ছেলেটা সবসময় সৎ না? তাহলে তো সাথে সাথে মিনিং চেঞ্জ হয়ে গেল, অতএব করতে পারছি না। আমরা আগেকার স্ট্র্যাটেজিতেই যাব, বিপরীত শব্দের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে এটা একটা খুব কার্যকরী স্ট্র্যাটেজি যে আমরা বিপরীত শব্দ ব্যবহার করব। তাহলে আগের সিস্টেম অনুযায়ী আমরা যাই, বয় ইজ নট। আচ্ছা, তাহলে আমরা এটা ওইভাবে চেষ্টা করে একটু দেখতে পারি। আমরা লিখতে পারি দ্য বয় ইজ নট অলওয়েজ অনেস্টের বিপরীত শব্দ কী হবে? ডিসঅনেস্ট, তাই তো? আচ্ছা, এইভাবে আমরা চেষ্টা করে দেখতে পারি, কিন্তু একটু ঝামেলা আছে এখানে, সেটা হচ্ছে এই অলওয়েজের জন্য সম্পূর্ণ অন্য একটা নিয়ম আমাদেরকে একটু মনে রাখতে হবে। যখনই আমরা অলওয়েজ শব্দটা দেখতে পাবো আমরা মনে রাখবো অলওয়েজেরও কিন্তু একটা বিপরীত শব্দ আছে। আমরা একটু অলওয়েজের বিপরীত শব্দটা মনে রাখি। অলওয়েজের বিপরীত শব্দ হচ্ছে নেভার। কেমন? অলওয়েজ মানে সবসময়, আর নেভার মানে কখনোই নয়। তাহলে এই যে নট অলওয়েজটুকু আমরা লিখেছি, এইটা আমরা লিখব না, এটার বদলে আমরা লিখব দ্য বয় ইজ নেভার ডিসঅনেস্ট। তাহলে সেন্টেন্সটা দেখতে লাগবে এরকম। তাহলে এবার দেখি সেন্টেন্সটা কেমন দাঁড়ালো। দ্য বয় ইজ অলওয়েজ অনেস্ট, অ্যাফার্মেটিভ ফর্মে এরকম থাকলে সেটা নেগেটিভ কেমন হলো? দ্য বয় ইজ নেভার ডিসঅনেস্ট, তাই তো? আমরা আরও একটা সেন্টেন্স দেখব। আচ্ছা, আমরা এটা এবার চেষ্টা করি দ্বিতীয় সেন্টেন্সটা। দ্বিতীয়টাই আমরা প্রথমে সাবজেক্টটা একইভাবে লিখে ফেলবো নিচে, এখানে সাবজেক্ট তিথি, আমরা আবার লিখলাম তিথি। অলওয়েজের জায়গায় আমরা শিখে ফেলেছি যে আমরা নেভার নেব। আচ্ছা, এবার অলওয়েজের পরের শব্দটার বিপরীত শব্দ নিতে হয়, এটা আমরা শিখেছি। এগ্রির বিপরীত শব্দ কি? ডিসএগ্রি। এটা কোন ফর্মে আছে? পাস্ট ফর্মে, তাহলে ডিসএগ্রিও পাস্ট ফর্মে হবে। তিথি অলওয়েজ এগ্রিড, আর এখানে আমার হবে কি? তিথি নেভার ডিসএগ্রিড উইথ মি। আচ্ছা, এটাকে যদি এখন আমরা রুল হিসেবে শিখতে চাই তাহলে কি বলবো? আমরা বলবো যে অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হলে অলওয়েজের পরিবর্তে নেভার বসাতে হবে এবং অলওয়েজের পরের শব্দটির বিপরীত শব্দ বসাতে হবে, ব্যাস, তাহলেই হয়ে গেল। আচ্ছা, আজকের ক্লাসে আমরা সেন্টেন্স কত প্রকার এবং কোন ধরনের সেন্টেন্স কোন ধরনের উদ্দেশ্যে কোন ধরনের সেন্স প্রকাশ করতে ব্যবহার করা হয় সেই সম্পর্কে একটা ধারণা পেয়েছি, কেমন? এখন এছাড়াও আমরা আরও দুটো রুল শিখেছি, কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয় সেই বিষয়ে দুটো রুল শিখেছি। এখানে 5টা সেন্টেন্স দেওয়া আছে, এগুলো তোমাদের হোমওয়ার্ক। তোমরা কতটুকু বুঝলে সেটা আমি বুঝতে পারবো যদি তোমরা এগুলো সলভ করো।
তোমরা তোমাদের খাতায় এই সেন্টেন্সগুলো তুলে নাও এবং সলভ করার চেষ্টা করো। পরবর্তী ক্লাসে এসে আমি এগুলোর উত্তর তোমাদেরকে বলে দেব। এবারে আরও 5টা লাইন, আরও 5টা সেন্টেন্স দিয়েছি, সেগুলো তোমরা করবে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে। এই 5টাও তুলে নাও এবং এই 5টা করাও সহজ। তোমরা এতক্ষণ যা করলে, মানে আগের 5টা সেন্টেন্সে হয়তো অলওয়েজ থাকলে নেভার করছো, তাহলে এবার যদি নেভার থাকে তুমি অলওয়েজ করবে। তার মানে এবার তুমি উল্টো দিকে আসবে, তাই তো? আগে যা করেছো সেটা থেকে উল্টো দিকে চেষ্টা করো। আমি এগুলোরও উত্তর বলে দেব নেক্সট ক্লাসে এসে। তাহলে পরবর্তী ক্লাসে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাড়ির ভেতরে থাকার চেষ্টা করো, নিরাপদে থাকো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।